স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখানে আলোচনা করছি মিডিয়া সেক্টরের একটা খুব ভালো কোম্পানি কোন দিক থেকে বলছি, যেটার মধ্যে গুডউইল রয়েছে এবং যেটা হচ্ছে পপুলার কোম্পানি। ঠিক আছে, গুডউইল কোম্পানি এবং পপুলার কোম্পানি হলেই যে সেই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং হবে এমন কিছু ব্যাপার নয়, সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে ডিসকাস করছি। যে জি এন্টারটেনমেন্ট হচ্ছে খুব পপুলার একটা কোম্পানি বা পপুলার ব্র্যান্ডও বলতে পারেন। যে এই কোম্পানিটা জি এর লোগো দেখেই বুঝতে পারছেন যে জি এমন একটা কোম্পানি, এটা এন্টারটেনমেন্ট সেগমেন্টের হচ্ছে একটা ভালো কোম্পানি, যার হচ্ছে মানে কি বলবো, গুডউইল যেটাকে বলতে পারেন, গুডউইলও রয়েছে এটার, এই কোম্পানিটার মধ্যে ভালো রয়েছে। এবং এই কোম্পানিটাকে মোটামুটি জি সেগমেন্টের যে যতগুলো চ্যানেলস রয়েছে বা যতগুলো আপনার মধ্যে আপনার ওটিটি অ্যাপসও রয়েছে, তো এই কোম্পানিটাকে মোটামুটি সবাই চেনে। এটা হচ্ছে পপুলার একটা ব্র্যান্ড এবং পপুলার একটা কোম্পানি। তো এইটাই যে ফান্ডামেন্টালি স্ট্রং হবে এমন কিছু ব্যাপার না। আমি কিন্তু ভালো কোম্পানি মানে বলছি না, কিন্তু জি এন্টারটেনমেন্ট মানে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। তার এত কিছু বলার পেছনে কারণ কি? এত কিছু বলার পেছনে কারণ আমি কিন্তু জি এন্টারটেনমেন্টকে আবারও বলছি, রিপিট করে, জি এন্টারটেনমেন্টকে আমি কিন্তু একবারও কিন্তু বলছি না যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আমি বলছি জি এন্টারটেনমেন্ট ব্র্যান্ডটাই হচ্ছে খুব পপুলার এবং এটাকে সবাই চেনে জানে এবং এটার গুডউইল রয়েছে এই জি নামটা। তো এইটাই আমি শুধু বলছি, কিন্তু আমি কিন্তু একবারও বলছি না যে এটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কিনা। তো এই কারণে এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কিনা সেটা হচ্ছে আমরা অ্যানালিসিস করতে গেলে আমাদের ডিটেলস এখানে জানতে হবে। তার আগে হচ্ছে আমরা যাব চার্ট প্যাটার্নে। তো আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাওয়ার আগে ফার্স্টে আমরা আসবো একদিনের চার্ট প্যাটার্নে। যেটা আসছে একদিন আমরা দেখতে পাচ্ছি -5%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন হচ্ছে -6%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। এক মাসের নেগেটিভ রিটার্ন হচ্ছে -11.5% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 6 মাসের নেগেটিভ রিটার্ন হচ্ছে -38%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে নেগেটিভ রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স -35%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে যদি ধরা হয়। তাহলে হচ্ছে এক বছরে হচ্ছে অ্যাপ্রক্স 3%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে জি এন্টারটেনমেন্ট। এটা কিন্তু মাথায় রাখবেন, যেটা হচ্ছে এক বছরে। তাহলে 5 বছরে যদি যাই, 5 বছরেও কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে -49%, মানে নেগেটিভ হচ্ছে 49 না, 59% নেগেটিভ রিটার্ন দিয়েছে হচ্ছে 5 বছরে 59%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে জি এন্টারটেনমেন্ট। এটা কিন্তু মাথায় রাখবেন, 5 বছরে, বারবার কিন্তু আমি হাইলাইট করছি। ম্যাক্সিমাম যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 549% রিটার্ন দিয়েছে। অল টাইম লিস্টেড হয়েছিল 1999 সাল থেকে। তার মানে বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কিন্তু কিন্তু ডিস্ট্রয় করে গেছে। আপনারা চার্ট প্যাটার্ন দেখেই বুঝতে পারছেন। এই দেখুন হাই লাগিয়েছে, তারপরে কিন্তু চার্ট প্যাটার্ন কিন্তু স্মুথলি কিন্তু ওপরের দিকে এভাবে উঠছে না, আপনি দেখতেই পাচ্ছেন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তার মানে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু ওয়েলথ ডিস্ট্রয় করেছে। ওই জন্য প্রথমেই বলে দিয়েছি যে জি এন্টারটেনমেন্ট একটা ভালো কোম্পানি, মানে কিন্তু আমি বলিনি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। প্রথমে কিন্তু আপনাদের ক্লিয়ার করেছি যে জি এন্টারটেনমেন্ট হচ্ছে পপুলার ব্র্যান্ড বলতে পারেন, পপুলার চ্যানেল বলতে পারেন, গুডউইল আছে বলতে পারেন, সবই বলতে পারেন। ওটা মানেই যে ফান্ডামেন্টালি স্ট্রং হবে এমন নয়। যদি ফান্ডামেন্টালি স্ট্রং হতো তাহলে চার্ট প্যাটার্নটা কিন্তু এইরকম টাইপের হতো না। এটা থেকেও কিন্তু আমরা একটা প্রিলিমিনারি একটা আভাস পাচ্ছি যে এর পিএলটা কী রকম হতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। যে একটা জিনিস বলতে পারি, জি এন্টারটেনমেন্ট কিন্তু কোম্পানিটা কিন্তু, যদি আপনারা বলেন বিজনেস মডেলটা তো জানেন যে এন্টারটেনমেন্ট সেগমেন্ট, এটা তার বলার কিছুই নেই। যে হ্যাঁ, কোম্পানিটার কিন্তু বিজনেস মডেল ভালো, এটা কিন্তু আমি কিন্তু অস্বীকার করছি না। বিজনেস মডেলটা ভালো, সব কিছুই ভালো, তাহলে কি কোম্পানিটা এইরকম পারফরমেন্স করলো কেন? এইটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কোশ্চেন। তো তার কারণ হচ্ছে এই কোম্পানিটা এইরকম পারফরমেন্স করার পেছনে কারণ হচ্ছে
এদের হচ্ছে মডেল টডেল সবই ভালো, বিজনেস মডেল সবই ভালো, কোম্পানি পারফরমেন্স করতে পারেনি ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে কারণ হচ্ছে ম্যানেজমেন্ট ভালো নয়। ম্যানেজমেন্টের জন্যই হচ্ছে কোম্পানিটা ভালোভাবে কিন্তু গ্রো করেনি। তো একটা জিনিস মাথায় রাখবেন যে বড় ইনভেস্টর একটা কথা বলেছে, এটা মাথায় রাখবেন যে একটা গাড়ি যদি হয়, গাড়ির ড্রাইভার, এটা মাথায় রাখবেন, গাড়ির ড্রাইভার যদি ঠিকঠাকভাবে না চালায়, নাভাবে অপারেট করে, তাহলে কিন্তু গাড়িটার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যে এফিসিয়েন্ট নয়, যেই ড্রাইভার হচ্ছে এফিসিয়েন্ট নয়, তাকে আপনি যদি যত দামি গাড়ি দেন না কেন, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। আবার যে ড্রাইভার যদি এফিসিয়েন্ট হয়, তাহলে তাকে যদি কম দামের গাড়িও দেওয়া হয়, সে কিন্তু গাড়িটা কিন্তু সেভাবে স্মুথলি চালিয়ে বেরিয়ে চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সেই ড্রাইভারটাই হচ্ছে এখানে ম্যানেজমেন্ট, যে আপনি ভালো জিনিস দিচ্ছেন কিন্তু ম্যানেজমেন্টই ঠিক না, তাহলে আপনার ভালো জিনিস কি করবে? কিছুই করতে পারবে না। বিজনেস মডেল ভালো কিন্তু ম্যানেজমেন্ট ভালো না বলেই হচ্ছে কোম্পানিটার এই হচ্ছে অবস্থান। তাহলে আমরা পিএলে আসি, পিএল আসলে আরও আপনাদের কাছে ক্লিয়ার হলে, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা হচ্ছে পিএলে আসছি, আমরা চলে আসলাম এবারে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ পিএলে। এই যে প্রফিট অ্যান্ড লসে যে চলে আসলাম জি এন্টারটেনমেন্টের, আপনারা দেখতেই পাচ্ছেন 2011 সাল থেকে রয়েছে, এটার আপ টু হচ্ছে 2022 সাল অবধি যদি এটা ট্র্যাক রেকর্ড দেখা হয়, তাহলে ইয়ারলি পারফরমেন্স কী দিচ্ছে, তাহলে আপনারা বুঝতেই পারবেন। আমি এখানে ডাইরেক্ট এত কিছু অ্যাডজাস্টমেন্টে না গিয়ে আমি ডাইরেক্ট হচ্ছে নেট প্রফিটে চলে যাচ্ছি। তাহলে এই রেঞ্জটা দেখলেই আপনার চার্ট প্যাটার্নটা আপনারা বুঝতেই পারবেন যে একই রেঞ্জে চার্টটা কেন চলছে। তার কারণ হচ্ছে এই যে দেখুন, নেট প্রফিট হচ্ছে 637, তারপরে হয়ে গেল কত 589, দেখুন কমে গেল আবার, তারপরে দেখুন আবার 720, আবার বেড়ে গেল কিন্তু, তারপরে দেখুন আবার বেড়েছে 892, তারপরে হচ্ছে আবার বেড়েছে 978, তারপরে দেখুন আবার কমে গেছে, কমে গিয়ে হচ্ছে 823, তারপরে আবার একবারে বেড়ে গিয়ে হয়েছে 2221, তারপরে দেখুন আবার কমে গেছে 1479, তারপরে দেখুন আবার বেড়ে গেছে 1567, তারপরে দেখুন আবার কমে গেছে, কমে গিয়ে হয়তো কত 526, এইভাবে তারপরে আবার দেখুন 800, আবার বেড়েছে, তারপরে দেখুন আবার বেড়েছে 965। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেট প্রফিট, এখানে কনসিস্টেন্সি মেনটেন করেনি, একভাবে গ্রো হয়নি যে পরপর 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 বাড়ছে, কোথাও বেড়েছে কোথাও আবার কমেছে, আবার বেড়েছে আবার কমেছে, তাহলে আবার বেড়েছে কমেছে বেড়েছে কমেছে, এই যে রেঞ্জগুলো যে আপনাদের দেখছেন এইগুলো যে চলছে, তো এইটাই হচ্ছে স্ট্রাগলিং ফেস করছে। এই দেখুন বাড়ার পরে কমেছে, আবার দেখুন এই পরপর রেঞ্জে দিয়েছে, আবার দেখুন আবার কমে গেছে, ঠিক আছে, দেখুন আবার এখানে বেড়ে আবার কমে গেছে, ঠিক আছে, আবার দেখুন এটা বেড়ে আবার কমে গেছে, এই যে পরপর পরপরভাবে চলছে, এই কোম্পানিটা কিন্তু স্ট্রাগল ফেস করছে। স্ট্রাগল ফেস করছে বলেই হচ্ছে এই রেঞ্জে রয়েছে। এই কোম্পানি যদি স্ট্রাগল ফেস না করতো তাহলে কিন্তু দেখতেন এটা পরপর গ্রো হতো। হ্যাঁ, একটা বছর হতে পারে, আমি মেনে নিলাম যে ধরে নিলাম যে এই বছরটা হয়তো ডাউন হয়ে গেছে, যে ঠিক আছে এই বছরটা ডাউন হয়ে গেছে, তারপরে সে কিন্তু আবার ভালোভাবে কামব্যাক করবে, ঠিক আছে, কামব্যাক করার পরে পরপর গ্রো দেবে, কিন্তু এটার মধ্যে কনসিস্টেন্সি নেই। এই যে কনসিস্টেন্সি নেই বলেই কিন্তু কোম্পানিটার কিন্তু মানে এটা স্ট্রাগল করছে, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোম্পানিটা স্ট্রাগল করছে। এর ব্যালেন্স শিটেও যদি আপনারা যান তাহলে ব্যালেন্স শিটেও কিন্তু স্ট্রাগলের ব্যাপারটা পাবেন, একই রেঞ্জে ওঠানামা করছে। তাহলে একটা শেয়ার প্রাইস কিন্তু কম বেশি ওঠানামা করে কিন্তু এই প্রফিট অ্যান্ড লসের ওপর। প্রফিট অ্যান্ড লস যদি ঠিকঠাক না থাকে, প্রফিট অ্যান্ড লস যদি গ্রো করে, যদি প্রফিট গ্রো করে, দেখবেন শেয়ারটা পরপর ওপরের দিকে হচ্ছে। আর যদি কোম্পানিটা যদি এরকম স্ট্রাগল মোডে থাকে, এরকম স্ট্রাগল ফেস করে, তাহলে দেখবেন যে চার্ট প্যাটার্নটা ওই একই রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একই রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। এইগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদি কোনো চার্ট প্যাটার্ন দেখেন যে একই রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, তাহলে ভাববেন যে কোম্পানিটা কিন্তু স্ট্রাগল করছে, প্রফিট অ্যান্ড লস কিন্তু একই রেঞ্জের মধ্যে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এটা কিন্তু আপনাদের ইন্ডিকেটার আপনারা বলে দিলাম। এবারে যদি আমরা ডিটেলস এরপরে আমরা আসি, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারছেন প্রোমোটার কত আছে। প্রোমোটার হচ্ছে আপনারা দেখছেন 35%-এর ওপরে রয়েছে, তারপরে হচ্ছে 22%, তারপরে হচ্ছে 4%-এর মতনই 5% ধরুন, তারপরে হচ্ছে আরও দেখুন কমাতে থাকছে যে 4.77, এই যে পরপর দেখুন কমাতে থাকছে। যে এদের কী করছে দেখুন, স্টেক কিন্তু পরপর কমিয়ে যাচ্ছে, এরা কিন্তু কী করছে, স্টেক কিন্তু পরপর এই দেখুন কমিয়ে গিয়ে হচ্ছে 3.99 আছে, এরপরে দেখবেন আরও কমাবে। তার মানে বুঝতে পারছেন
পাচ্ছেন যে 35%-এর ওপরের থেকে সেটা এখন 4%-এর কাছাকাছি এসে স্টেকটা কমিয়ে গেছে। স্টেকটা কারা কমায়? প্রোমোটার মানে কি, যে কোম্পানির যে হচ্ছে ওনাররাই হচ্ছে একমাত্র বুঝতে পারে যে কোম্পানিটা প্রফিট হবে কি লস হবে। এদের কাছেই কিন্তু সব কিছু থাকে, এদেরকেই কিন্তু ক্যাপ্টেন বলা হয়। এরা কিন্তু আগে থেকে আঁচ পায় যে কোম্পানিটা ঠিকঠাক পারফর্ম করবে কি করবে না। এরা যখন কমাতে থাকছে তার মানে বুঝতেই পারছেন যে এরা বুঝে যাচ্ছে যে কোম্পানিটাকে সেভাবে গ্রো করা যাবে না বলেই কিন্তু এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আস্তে আস্তে কিন্তু কমাতে থাকছে। এই যে পরপর আপনারা যদি স্টাডি করেন দেখছেন এই যে পরপর একই রেঞ্জ থেকে আস্তে আস্তে হয়ে 3.99 এসে গেছে। তার মানে এই কোম্পানির প্রোমোটাররা নিজেরাও জানে যে কোম্পানিটাকে ঠিকঠাকভাবে ডেভেলপ করতে পারবে না, গ্রো ঠিকঠাক করতে পারবে না বলেই কিন্তু আস্তে এরা কিন্তু স্টেকগুলো বেছে কম করতে থেকেছে। আর যদি এরা বুঝতো যে কোম্পানিটা গ্রো করবে তাহলে কিন্তু এই যে 35.79 থেকে দেখতেন আস্তে বাড়তে 50, 60 যাই হোক একটা অ্যাভারেজ এরা কিন্তু পরপর কিন্তু এরা স্টেকগুলো আস্তে নিয়ে নিত, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আস্তে বাড়াতো। এখানে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কমাতে থেকে 3.99, এরপরে দেখবেন যে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর কিছুই থাকবে না। তো তার কারণ আপনারা বুঝতে পারছেন যে এই কোম্পানিটা স্ট্রাগলিং মোডে রয়েছে, যে এই কারণে হচ্ছে এও জানে যে কেন কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক না। কোম্পানির যদি ম্যানেজমেন্ট ঠিক থাকতো তাহলে কিন্তু কোম্পানিটার মডেলটাও ভালো ছিল, কোম্পানিটা কিন্তু ভালোভাবে গ্রো করতো। এটা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে বলছি যে এর আগেই বলেছি যে কোনো কোম্পানি কোনো সেক্টরে যে 1 নম্বর কোম্পানি হলো, এটাও কিন্তু 1 নম্বরের পজিশন রয়েছে যে মিডিয়া সেক্টরে। ওই কারণেই বলেছি যে কোনো সেক্টরে যে 1 নম্বর কোম্পানি হলেই যে সেই কোম্পানিটাকে আমরা চোখ কান বুঝে নিয়ে নেবো সেরকম না, ফান্ডামেন্টালসগুলো দেখতে পারবো। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফান্ডামেন্টালস দেখে এটা টোটালি উইক। তার কারণ কি, এটা স্ট্রাগলিং মোডে রয়েছে। যে কোম্পানি স্ট্রাগল করে তা আপনাদের শেয়ার হোল্ডারদের তাকে আপনাদের কোটিপতিও বানাবে কী করে, আপনাদের হিউজ রিটার্নও দেবে কী করে? তারাই হচ্ছে স্ট্রাগলিং মোডে রয়েছে। সেখানে প্রোমোটারই হচ্ছে সে কোম্পানি বিশ্বাস করতে পারছে না, সেখান থেকে এক্সিট করে যাচ্ছে। তাহলে আপনাদের ভালো রিটার্ন কী করে আপনারা আশা করেন? তো এই কোম্পানিগুলো থেকে দূরে থাকবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। যে আবার আমি চলে আসছি চার্ট প্যাটার্নে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই দেখুন একই রেঞ্জের মধ্যে কিন্তু এরা কিন্তু ঘোরাফেরা কেন করছে? এই দেখুন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, তার কারণ হচ্ছে স্ট্রাগলিং মোডে রয়েছে এদের প্রফিট অ্যান্ড লসটা। যদি পরপর যদি প্রফিটটা যদি গ্রো করতো তাহলে কিন্তু এই চার্ট প্যাটার্নটা এইরকমভাবে উঠতো। এটা মাথায় রাখবেন। যখন একই রেঞ্জে আছে তখনই বুঝে নেবেন যে প্রফিট অ্যান্ড লসটার মধ্যে একই রেঞ্জের মধ্যেই আপস অ্যান্ড ডাউনস চলছে, এটার কিন্তু স্ট্রাগলিং মোডে রয়েছে। তো স্ট্রাগলিং মোডে থাকার জন্যই হচ্ছে এই কারণে এই কোম্পানিটাকে নিয়ে আপনারা কিন্তু র্যাডারে রাখুন। এটা নিয়ে আপনারা স্টাডি করুন, রিসার্চ করুন। ব্লাইন্ডলি কিনে নেবেন না যে দেখলেন যে একটা অনেক টাকা দাম কম আছে যে হট করে শেয়ারটা ক্র্যাশ করে গেল আমরা কিনে নিই, যে এটা ভাবাটা কিন্তু একেবারে ভুল। এই দেখুন যে এর আগে উঠেছিল 371 টাকা, এরকম উঠেছিল, এখন 210। এটা ভেবে নিয়ে আপনারা কিনে ফেললেন যে এটা ডিসকাউন্ট রেটে পাচ্ছেন। কিন্তু যখন হচ্ছে এখন হচ্ছে আপনার বিয়ারিশ মার্কেট রয়েছে, পরে যখন বুল মার্কেট আসবে তখন হচ্ছে আপনারা ভাববেন এটা র্যালি শুরু করবে, কিন্তু এইসব ফান্ডামেন্টালি উইক কোম্পানি সেই সময় কিন্তু র্যালি শুরু করে না। ডিসকাউন্ট রেটে এইসব কোম্পানিগুলো কিনবেন না। ডিসকাউন্ট রেটে কোন কোম্পানিগুলো কিনবেন? যেই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আছে সেই কোম্পানিগুলো কিনবেন। সেগুলো হচ্ছে যখন আপনার মার্কেট কামব্যাক করবে তখন দেখবেন রিটার্ন কিন্তু হিউজ দেবে, কিন্তু এগুলোর কিন্তু রিটার্ন হিউজ দেবে না। কেননা রিটার্ন তখনই হিউজ হয় কোম্পানির পারফরমেন্স। এটা কিন্তু আপনাদের আবারও বলছি, কোম্পানি যখনই পারফরমেন্স যদি না দেখাতে পারে, তার প্রফিট যদি ঠিকঠাক না দেখাতে পারে, তাহলে কিন্তু যতই নিফটি আপনার মানে কি বলবো 18,000 হোক 20,000 হোক না কেন, এই কোম্পানি পারফরমেন্স দেখাতে পারবে না। এদেরকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে হবে, তাদের প্রফিটটাকে গ্রো করতে হবে, কোম্পানির প্রফিটেবিলিটি দেখাতে হবে। কোম্পানির প্রফিট যদি দেখাতে পারে তখনই কিন্তু র্যালি করে। আপনার যতগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বললাম, সব যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো এটা মাথায় রাখবেন। যেমন ডিমার্ট আছে, বাজাজ ফাইন্যান্স আছে, এরকম অনেক কোম্পানি আছে, টাইটান আছে, টিসিএস আছে, ইনফোসিস আছে, উইপ্রো আছে। এরা পারফরমেন্স তো এমনি করেনি, এরা হচ্ছে প্রফিটটা ডে বাই ডে গ্রো করেছে, ইয়ারলি গ্রো করেছে। সেই কারণে কিন্তু এদের হচ্ছে র্যালি হয়েছে। স্টক মার্কেট ক্র্যাশের পরেও কিন্তু এরা কামব্যাক করে উঠেছে, এই কারণে এদের প্রফিটটা দেখাতে পেরেছে বলে। কিন্তু এরা সেই পারফরমেন্সটা করতে পারছে না, এটা স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে, সেই কারণে এই অবস্থা। হ্যাঁ, এই কোম্পানিটার বিজনেস মডেল ভালো এইটুখানি, যদি এটার ম্যানেজমেন্ট যদি ভালো আসে,
এই এখনের ম্যানেজমেন্ট যদি সরে গিয়ে যদি নতুন কোনো ভালো ম্যানেজমেন্টের হাতে যদি কোম্পানিটা পড়ে, এইটা আমি বলতে পারি যে এই কোম্পানিটা কিন্তু আবার একটা টাইমে কামব্যাক করবে। তো এই ম্যানেজমেন্টের ওপর বেস করে আমি তো ইনভেস্ট করব না, এবারে আপনাদের অর্থ আপনারা বুঝবেন যে কী করবেন না করবেন। তো এটারা আপনারা র্যাডারে রাখতে পারেন, এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।